একটি শিশুর জন্মের পর শুধু শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শই কি যথেষ্ট, নাকি একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শও সমান গুরুত্বপূর্ণ? নবজাতক শিশু ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা, অথবা জন্মগতভাবে নাক কান বা গলায় কোনো ত্রুটি রয়েছে কিনা, এসব বিষয়ে শুরুতেই জানা জরুরি। অনেক সমস্যা প্রথম দিকে ধরা না পড়লেও ভবিষ্যতে শিশুর স্বাভাবিক বিকাশে বড় প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক শুভময় দাসের সঙ্গে। তার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মায়ের কোন বিষয়গুলির দিকে বিশেষ নজর রাখা উচিত? বারবার সর্দি কাশি, মুখ খুলে শ্বাস নেওয়া, কানে কম শোনা, ঘন ঘন কানের সংক্রমণ বা দীর্ঘদিন নাক বন্ধ থাকা, এসব কি সাধারণ সমস্যা নাকি ভবিষ্যতের বড় রোগের ইঙ্গিত? সাইনাসের সমস্যা কেন হয়? ঘন ঘন মাথা ব্যথা, নাক বন্ধ থাকা বা মুখে চাপ অনুভব করা কি সাইনাসাইটিসের লক্ষণ? এর আধুনিক চিকিৎসা কি? আবার অ্যালার্জিক সাইনাইটিস বা নাকের অ্যালার্জি কি নিয়ন্ত্রণে রাখা সম্ভব? ধুলো, ধোঁয়া, পরাগরেণু বা আবহাওয়ার পরিবর্তনে কেন হাঁচি কাশি বাড়ে? আর এর থেকে বাঁচার উপায় কি? বারবার নাক দিয়ে রক্ত পড়া কি শুধু গরমের প্রভাব, নাকি অন্য কোনো গুরুতর রোগের লক্ষণ? নাক বন্ধ থাকলে কতদিন অপেক্ষা করবেন? কখন বুঝবেন সাধারণ সর্দি নয়, চিকিৎসার প্রয়োজন? নাকের পলিপ কি, কেন হয় এবং ওষুধে সারে নাকি অস্ত্রোপচার লাগে? নাক পরিষ্কার করার সঠিক নিয়ম কি? বাচ্চা ও বড়দের নাকে আঙুল দেওয়ার অভ্যাস কি শুধু অস্বাস্থ্যকর, নাকি এতে সংক্রমণ ও রক্তপাতের ঝুঁকিও বাড়ে? শিশুর নাকের সুস্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য জানতে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনতে এই প্রথম পর্বের ভিডিওটি দেখুন। কয়েকদিন পর আপনাদের জন্য আসছে কান ও গলা নিয়ে আরও 2টি পর্ব। ডাক্তারবাবু, প্রথমে জিজ্ঞেস করবো, শিশু ভূমিষ্ঠ হলেই সবার প্রথম আমরা বাবা মায়েরা আগে একজন শিশু বিশেষজ্ঞকে দেখায়, কিন্তু এর সাথে সাথে নাক কান গলা এই বিষয়গুলো দেখিয়ে নেওয়াটাও কতটা জরুরি বলে মনে হয়? হ্যাঁ, এটা একটা খুব জরুরি প্রশ্ন এবং সবারই জানা উচিত। ব্যাপার হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই যে সব বাচ্চাকেই নাক কান গলার ডাক্তারবাবুর কাছে চেক আপের প্রয়োজন হয় সেটা কিন্তু নয়। কিছু কিছু বাচ্চা, যাদেরকে আমরা ঠিক এই টার্মটা ইউজ করা হয় হাই রিস্ক বেবি। হাই রিস্ক বেবি ঠিক কাদের বলা হয়? যেসব বাচ্চারা জন্মানোর সময় অথবা পেটে থাকার সময়, পেটে যখন সে বড় হচ্ছে সেরকম সময় কিছু কিছু দুর্ঘটনা বলুন অথবা কোনো রকম রোগের বশবর্তী হয়ে যদি কোনো সিচুয়েশান তৈরি হয় বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তাকে আইসিইউ বা যেটাকে বলে নিওন্যাটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, তাতে যদি রাখার প্রয়োজন হয়, বাচ্চার যদি জন্মের পরে দেখা যায় যে সিভিয়ার কোনো জন্ডিস হচ্ছে, বাচ্চার যদি বার্থের পরে কোনো অ্যাসপেক্সিয়া হয়, মানে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থাকে, এরকম কিছু সিচুয়েশান এবং কিছু কিছু রোগ আছে, যেমন বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি রুবেলা বা বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশান আছে, সেগুলো যদি হয় তখন সেই বাচ্চাদের আমরা হাই রিস্ক বেবি বলি। সেই বাচ্চারা কিন্তু নর্মাল বেবিদের মতো নয় এবং তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। বেশিরভাগ না, সাধারণ ক্ষেত্রে সবসময় প্রয়োজন নেই। হ্যাঁ, এটার ব্যাপারে আমি পরে আসছি। তো ওই রকম যদি কিছু ঘটনা ঘটে তখন কিন্তু বাচ্চাদের ডাক্তারবাবুরাই চেক আপের জন্য পাঠান, যে একবার চেক আপ করিয়ে নেওয়া প্রয়োজন। কারণ ওই রকম বাচ্চাদের ক্ষেত্রে কানে শোনার কোনো অসুবিধা থাকতে পারে এবং কোনো রকম বার্থ ডিফেক্টও থাকতে পারে, ঠিক আছে? যেমন অনেকের ক্ষেত্রে ক্লেফট প্যালেট হয়, যেখানে আমাদের যে আলটাগ্রা যেটাকে বলা হয়, সেই আলটাগ্রা মাঝখান থেকে চেরা থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তখন কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক আছে? তবে সবার ক্ষেত্রে সেটা প্রয়োজন হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে কোনো মা বাবা যদি এটা চান যে হ্যাঁ তার বাচ্চাকে নাক কান গলার ডাক্তারবাবু চেক আপ করাবেন, সেটা করতে পারেন, সেটা অবশ্যই খুবই ভালো একটা উপায়, কিন্তু সবার ক্ষেত্রে যে প্রয়োজন সেরকম নয়। তবে বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, যেহেতু তারা নিজেরা নিজের কানের বা নাকের যত্ন নিতে পারে না, সেজন্য বাচ্চাকে অন্তত পক্ষে বছর খানেকের মধ্যে একবার চেক আপ করানো উচিত। কারণ কানে বাচ্চাদের অনেক সময় ময়লা জমে থাকে এবং সেটা ভবিষ্যতে গিয়ে কোনো সময় ইনফেকশান বা সংক্রমণ তৈরি করতে পারে। সেজন্য যখন বাচ্চার বয়স 1 বছর হবে সেই সময় একবার অন্তত নাক কান গলার চেক আপটা করানো উচিত।
যদি কোনো রকম বার্থ ডিফেক্ট মিস হয়ে যায় বা কানে কোনো রকম যদি সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নির্ণয় করা যাবে। জন্মের পরেতেই মানে বাচ্চা কানে শুনতে পাচ্ছে কিনা এটা বুঝবেন কি? জন্মের পরেই বাচ্চা শুনতে পাচ্ছে কিনা এটা মা বাবাই সবচেয়ে ভালো লক্ষ্য করতে পারবে। তার কারণ একদম বাচ্চা জন্মানোর পরেই যে সব কিছু করবে সেরকম তো না, বাচ্চা তো ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে সে বড় হচ্ছে। তবে কিছু কিছু জিনিস দেখলে সচেতন হওয়া যেতে পারে। যেমন কোনো হঠাৎ করে কোনো সাউন্ড হলো, বাড়িতে কোনো রকম আওয়াজ হলো, ধরুন একটা বাসন পড়ে গেল তার একটা আওয়াজ হলো, বা কেউ হয়তো হাততালি দিল তার একটা আওয়াজ হলো। এই যে আওয়াজগুলো, এতে বাচ্চা কোনো রিয়াকশান দিচ্ছে কিনা সেই দিকে তাকানোর চেষ্টা করছে, বা হঠাৎ করে চমকে যাচ্ছে, এরকম যদি কিছু ব্যাপার হয় তাহলে বুঝবেন বাচ্চার শ্রবণ শক্তি প্রায় ঠিকই আছে, নর্মাল আছে। হঠাৎ করে কোনো আওয়াজ হওয়ার পরেও যদি বাচ্চা চমকে না যায় বা সেদিকে হয়তো তাকানোর চেষ্টা করছে না, সেরকম হলে তখন একটু সন্দেহের আপনার উদয় হতে পারে। তবে সেটা একদিনেই যে বুঝতে পারবেন সেরকম নয়, এটা বাচ্চাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনার মনে হয় যে এরকম কিছু সমস্যা হতে পারে, তাহলে বাচ্চাকে আপনি ক্লোজ অবজারভেশনে রাখুন, প্রতিদিন লক্ষ্য করুন। যদি দেখেন যে হ্যাঁ দিনের পর দিন বা মাসের পর মাস এরকম কিছু রিয়াকশান দিচ্ছে না, বা বাচ্চার কোনো রকম আপনি রেসপন্স পাচ্ছেন না সাউন্ডের দিকে, যে কোনো শব্দের দিকে, তাহলে আপনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব কোনো নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, এবার একবার নাকের প্রসঙ্গে সরাসরি চলে যাচ্ছে। হ্যাঁ বলুন। সাইনাসের সমস্যা ছোট বড় সবারই হয়, হ্যাঁ, এটা কেন হয় এবং এর লক্ষণটা কি? সাইনাসের সমস্যা তো আমাদের এখন মানে বর্তমান যুগের ক্ষেত্রে একটা খুব মারাত্মক সমস্যা। সাইনাসের সমস্যার মেন কারণ হলো আমাদের বারবারন্ত হচ্ছে, যেটা আমরা বলি পলিউশন বা বাতাসের দূষণ। বাতাসে কার্বন যে এমিশন হচ্ছে এবং বাতাসে ধূলিকণার পরিমাণ প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের নাকের মধ্যে গিয়ে জমা হচ্ছে। আমরা যে শ্বাস নিচ্ছি সেই শ্বাসের মধ্যেই বা বাতাসের মধ্যেই তো কার্বনের কণা, ধুলোর কণা এগুলো বেশি মাত্রায় থাকছে। সেগুলো যখন নাকের ভিতরে গিয়ে জমছে, তার মধ্যে কার্বন বা পার্টিকেল বলুন বা ধুলোকণার মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া বাসা বেঁধে থাকে। সেগুলো যখন নাকের মধ্যে গিয়ে পড়ছে, তখন নাকের যে মিউকোসা বা চামড়া আছে তাতে ইনফেকশান করতে পারে। এটা যদি লং টার্ম আপনার চলতে থাকে তখন কিন্তু ইনফেকশানের সম্ভাবনা বেড়ে যায়। এখনকার দিনে রাইনাইটিস বা নাকের ইনফেকশানের কিন্তু মারাত্মক রকম সমস্যা তৈরি করছে এই বাতাসের দূষণ। ঠিক আছে, এটা অ্যালার্জিও হতে পারে, নর্মাল রাইনাইটিস বা ব্যাকটেরিয়াল যে সংক্রমণ সেটাও হতে পারে। ঠিক আছে, নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে সবার আগে যেটা সচেতন হতে হবে সেটা হচ্ছে যে বাতাসের যে ধূলিকণা বা কার্বন পার্টিকেল, এগুলো আপনি যতটা পারেন নাকে যাতে প্রবেশ না করতে পারে সেদিকে আপনাকে সচেতন হতে হবে। যেমন আপনি ধরুন কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন যেখানে খুব ধুলো বা ধোঁয়া সেখানে রয়েছে, সেখানে আপনি মাস্ক ব্যবহার করুন, নাককে প্রোটেকশান দিন যাতে ধুলোকণা আপনার নাকের মধ্যে ঢুকতে না পারে। ঠিক আছে, বারবার অনেকে দেখা যায় অনেকে নাক দিয়ে কিছুদিন ছাড়া ছাড়া রক্ত বেরোয়, এই বিষয়টা কেন? নাক থেকে কোথা থেকে রক্ত আসে? না, নাক দিয়ে যে রক্ত বেরোয় সেই রক্ত বেরোনোর কিন্তু বহু রকম কারণ আছে। নাক দিয়ে রক্ত পড়াটা একটা ব্রড টার্ম বলতে পারেন। ঠিক আছে, নাক দিয়ে রক্তকে আমরা বলা মানে বৈজ্ঞানিক ভাষায় বা আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় এপিস্ট্যাক্সিস। তো এপিস্ট্যাক্সিস কিন্তু একটা ব্রড একটা স্পেকট্রাম বলতে পারেন। এপিস্ট্যাক্সিসের বিভিন্ন রকম কারণ হতে পারে। খুব কমন যে কারণ সেগুলো নিয়ে আমি বলছি। প্রথম খুব কমন কারণ যেটা হলো সেটা নাকে কোনো আঘাত লাগা। নাকে আঘাত লাগলে কিন্তু এপিস্ট্যাক্সিস বা রক্ত পড়া প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সম্ভব। এটা কিন্তু কোনো অ্যাবনর্ম্যাল বা অস্বাভাবিক ঘটনা নয়। যে কোনো মানুষের নাকে আঘাত লাগলে কি হয়, নাকের ভিতরের যে চামড়া বা মিউকোসা থাকে সেটা টিয়ার হয় বা ছিঁড়ে যায়, সেখান থেকে রক্তপাত হবে এবং এটা একদম নর্মাল। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা পুরোপুরি স্বাভাবিক। এবং এই যে টিয়ারগুলো থাকে এগুলো 4-5 দিনের মধ্যে অটোমেটিক নিজে থেকে হিল করে যায়। এটা নিয়ে আর বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই। ডাক্তার দেখাতে পারেন অবশ্যই, তবে সাধারণত আমরা দেখি ব্যথা যন্ত্রণার যে ওষুধ সেগুলো খেয়ে ব্যথাটা উপশম হয়ে গেলে নর্মালি রক্তপাতটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। পলিপটা আমি পরে আসছি, পলিপের সাথে অবশ্যই সম্পর্ক আছে।
এরপরে দ্বিতীয় যে কারণটা সেটা হলো হাইপারটেনশন বা প্রেশার। যাদের ক্রমাগত প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা থাকে বা ওষুধ খেয়ে হয়তো প্রেশার কন্ট্রোলে থাকছে না, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে যখন প্রেশারটা রাইজ করে তখন কিন্তু নাকের ছোটোখাটো শিরা ফেটে যেতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, সেটাকে আমরা বলি হাইপারটেনসিভ এপিস্ট্যাক্সিস বা আপনার প্রেশারজনিত যে রক্তপাত। ঠিক আছে, সেটাকেও কিন্তু পুরোপুরি নির্মূল বা কন্ট্রোল করা সম্ভব যদি আপনি রেগুলার ডাক্তারের চেক আপে থাকেন, প্রেশারকে আপনি যদি নর্মাল করার চেষ্টা করেন এবং প্রেশার যদি আপনার মোটামুটি 120 নিচে যদি থাকে উপরের প্রেশারটা, তাহলে কিন্তু আপনার এটা হওয়ার সম্ভাবনা একদমই সেরকম নেই। আর একটা ব্যাপার এখনকার দিনে যেগুলো খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, এই যে অত্যন্ত গরম বা শীতকালে যে শুষ্ক ভাব, এগুলোতে কিন্তু নাকের মধ্যে ব্লিডিংয়ের একটা টেন্ডেন্সি এসে যায়। সেটার কারণ হলো নাকের মধ্যে আমাদের নর্মাল যে ময়েশ্চার থাকে, যেটা আমাদের নাককে ভিজিয়ে রাখে, এটা কিন্তু নাকের ভিতরে যে মিউকোজা আছে তার মধ্যে কিন্তু প্রচুর সিলিয়া থাকে, যেগুলো আমরা বলি মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। সেটা কিন্তু হ্যাম্পার করে যদি নাক প্রচণ্ড শুকিয়ে যায়। ধরুন হঠাৎ আপনার নাকে প্রচণ্ড একটা গরম হাওয়া ঢুকলো অথবা শুষ্ক একটা হাওয়া ঢুকলো, তখন কি হবে, নাকের ভিতরে মিউকোজাটা শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমরা যেমন দেখি শীতকালে ঠোঁট ফাটে, ঠিক আছে, শুকিয়ে গেলে কিন্তু চামড়া ফাটতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার ড্রাইনেসের জন্য। এবার আপনার নাক হঠাৎ করে যদি ড্রাই হয়ে যায়, তখন নাকের ভিতরে যে মিউকোজা সেটা রাপচার করতে পারে, রাপচার করলে সেখান থেকে অটোমেটিক ব্লিডিং আসতে পারে। এটাকেও খুব সহজভাবেই কিন্তু ম্যানেজ করা সম্ভব, বাড়িতেও করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শে আপনি দেখিয়েও করতে পারেন। নর্মাল স্যালাইন যে ন্যাজাল ড্রপ আমরা দিই, সেই নর্মাল স্যালাইন ন্যাজাল ড্রপটা কিন্তু যথেষ্ট কার্যকরী এবং নাককে ময়েস্ট রাখতে সাহায্য করে, যাতে ড্রাইনেসটা তৈরি না হয়। এরপরে আপনি যেটা বললেন ন্যাজাল পলিপের আগে আরেকটা নাকের রক্তপাত হওয়ার মেন কারণ হচ্ছে নাকে কোনো রকম ইনফেকশান হওয়া। সেটা হতে পারে রাইনাইটিস, সেটা অ্যালার্জি থেকেও হতে পারে, ব্যাকটেরিয়াল রাইনাইটিসও হতে পারে, ফাঙ্গাল রাইনাইটিসও হতে পারে, যে কোনো রকম রাইনাইটিস মানে হচ্ছে নাকের যে মিউকোজা আছে তার মধ্যে কোনো রকম সংক্রমণ, সেটা বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে। এটা কিন্তু নাকে রক্তপাত হওয়ার একটা বেশ বড় রকমের কারণ। ঠিক আছে, তবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শে আসা উচিত এবং ওষুধ খেলে পুরোটাই নির্মূল হয়ে যায়। ঠিক আছে, এই নিয়ে চিন্তার কিছু ব্যাপার নেই। আর পলিপের ব্যাপারটা আপনি যে বললেন, সাধারণত পলিপ কিন্তু অ্যাভাসকুলার হয়, কারণ পলিপের মধ্যে সেরকম ব্লাড ভেসেল কিন্তু কিছু থাকে না। কারণ পলিপ হচ্ছে নাকের ভিতরে যে মিউকোসা থাকে, মিউকোসাটা অ্যালার্জির জন্য আস্তে আস্তে ফুলে যায়, ওর মধ্যে ইডিমা তৈরি হয়, ভিতরে আপনার ওয়াটার কালেকশান হয় এবং সেটা ফুলে গিয়ে একটা গ্রেপ বা আঙুরের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা বলি পলিপ। এবং পলিপটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার ফিল্ড হয়, মানে ওর ভিতরে জল থাকে, সেজন্য ওর মধ্যে ভাস্কুলারিটি কিন্তু খুব কমই থাকে। সেজন্য সাধারণত যে পলিপগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সাধারণত ব্লিড করে না। কিন্তু যদি আপনি পলিপকে অবজ্ঞা করেন বা ওটাকে আপনি যদি বহুদিন ধরে কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে যদি ফেলে রেখে দেন, তাহলে কিন্তু পলিপ আস্তে আস্তে বড় হতে পারে এবং বড় হয়ে নাকের বিভিন্ন স্ট্রাকচারকে যখন অবস্ট্রাকশন বা বন্ধ করে দেবে, তখন কিন্তু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে। আর এর কিছু আগে আমি বললাম যে নাকের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশান কিন্তু একটা ব্লিডিংয়ের কারণ। সেজন্য পলিপটা কিন্তু ডাইরেক্টলি ব্লিডিংয়ের কারণ নয়, পলিপটা অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি আপনার একটা ইনফেকশান তৈরি করে এবং সেখান থেকে ব্লিডিংটা হয়। ঠিক আছে, দেখুন ওটা তো ডিপেন্ড করছে পলিপটা কতটা বড়, হ্যাঁ সাইজ অনুযায়ী। এবার পলিপটা যখন যদি সাইনাসের মধ্যে থাকে তাহলে অনেক সময় স্প্রে দিয়ে সেটাকে নির্মূল করা সম্ভব। কিন্তু যখন পলিপটা নাকের ভিতরের যে স্ট্রাকচার আছে সেগুলোকে যখন সে অবস্ট্রাক্ট করতে শুরু করে, বা নাকের যে ভিতরে হাওয়া যাওয়ার রাস্তাটা, যেটাকে আমরা বলি ন্যাজাল ক্যাভিটি, সে ন্যাজাল ক্যাভিটিকে যদি অবস্ট্রাক্ট করে দেয়, তখন কিন্তু আপনার মেডিসিন সেরকমভাবে কাজ করে না। তার কারণ মেডিসিন হিসাবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে টপিক্যাল ন্যাজাল স্প্রে, স্টেরয়েড ন্যাজাল স্প্রে। তো স্প্রেটা আমরা তো নাকের ভিতরেই অ্যাপ্লাই করি, কিন্তু
অ্যাপ্লাই যে করব, নাকের ভিতরে তো অলরেডি পলিপ আপনার ব্লক করে রেখে দিয়েছে, তাহলে স্প্রেটা তো ভিতরে গিয়ে পৌঁছবে না। যে জায়গায় ওটা কাজ করার প্রয়োজন আছে সেই জায়গায় তো গিয়ে পৌঁছবে না, সেই জন্য ওটা ফেলিওর হবে। সেজন্য ওই সময় মেডিকেল ম্যানেজমেন্ট কোনোভাবেই কাজ করে না, তখন আমাদের অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে। আর এই নজাল যে পলিপ, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি আছে? ন্যাজাল পলিপ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো যেটা আপনাকে বললাম, যে ন্যাজাল পলিপেরও কিন্তু এখন বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে ন্যাজাল পলিপেরও কিন্তু বেশিরভাগ কারণই হচ্ছে পলিউশন বা অ্যালার্জি। ঠিক আছে, তো এটাই কিন্তু এর মেন কারণ। সেই জন্য ন্যাজাল পলিপ অ্যাভয়েড করতে গেলেও কিন্তু আপনাকে পলিউশন থেকে একটু নিজেকে দূরে থাকতে হবে, ধুলোবালি ধোঁয়া যেগুলো বললাম সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে। যে এই দৈনন্দিন নাকের ভিতরে ময়লা জমে থাকা, বাচ্চারা বারবার নাকে হাত দেয়, তো নাকের যে হাইজিনিক যে ব্যাপারটা এবং ময়লা পরিষ্কার করার ব্যাপারটা, এটা কিভাবে পরিষ্কার করা যাবে এবং এটা করা কতটা জরুরি এবং এটা করতে গেলে কোনো ক্ষতিকর? দেখুন, নাক পরিষ্কার করাটা কোনো জরুরি ব্যাপার নয়। তার কারণ হচ্ছে আমাদের নাক যে স্ট্রাকচার, এটা প্রকৃতি যেভাবে তৈরি করে দিয়েছে, নাক কিন্তু নিজেকে নিজে ক্লিন করতে পারে। ঠিক আছে, নাকের ভিতর কোনো ময়লা জমলে সেটাকে পরিষ্কার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে বারবার যদি নাকে হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেন, হাতে যে চামড়ায় রোগ জীবাণু থাকে সেগুলো নাকে বাসা বাঁধতে পারে এবং ইনফেকশান তৈরি করতে পারে, সেখান থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কিন্তু নাক যে পরিষ্কার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার কারণ নাকের মধ্যে, যেটা কিছুক্ষণ আগেই বললাম, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স বলে একটা সিস্টেম আছে। সেই মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স কিন্তু নাককে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে সক্ষম। সেই জন্য বাইরে থেকে কোনো রকম নাক পরিষ্কার করার প্রয়োজন সেরকম হয় না। তবে বিভিন্ন রোগে, যেমন ঠান্ডা লাগা বা কোনো সময় যদি কিছু হয়, নাক হয়তো বন্ধ হয়ে গেল, সেগুলো কিন্তু রোগের জন্য হচ্ছে, মানে ধরুন ভাইরাল কোনো ইনফেকশান বা রাইনাইটিস এরকম যদি কিছু হয়, তখন কিন্তু ন্যাজাল ড্রপ দিলে তখন আপনার বন্ধভাবটা কেটে যেতে পারে। কিন্তু নাকের ভিতর ময়লা জমলে পরিষ্কার করতে হবে এমন কিন্তু প্রয়োজন কিছু নেই। স্নানের সময় কি এটা পরিষ্কার করা যেতে পারে? হ্যাঁ, স্নানের সময় কি পরিষ্কার করে নিয়ে যেতে পারে জল দিয়ে? না, নাকের মধ্যে সেরকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরুন কেউ ধুলোবালিতে গেল, নোংরা জায়গায় গেল, নাকের ভিতর ময়লা এসে গেছে, না না, সেরকম কিছু প্রয়োজন নেই, নাকটা অটোমেটিক ক্লিন হয়ে যায়। ঠিক আছে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।